গভীর মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। গৌতম বুদ্ধের মতে মৌনতা শক্তি এতটাই মহান যে এটা এক মুহূর্তে আপনার সব চিন্তা, সব টেনশন, সব কলহ দূর করে দিতে পারে আর আপনাকে এমন এক মানুষে পরিণত করে যার সঙ্গে কথা বলার জন্য অন্যরা আকুল হয়ে ওঠে। দুনিয়ার সবচেয়ে ধারালো ছুরি হলো আমাদের জীব, আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো আমাদের শব্দ। এই শব্দ রক্তপাত ছাড়াই মানুষকে ভিতর থেকে মেরে ফেলতে পারে। আমাদের শব্দ আমাদের শক্তি হতে পারে, কিন্তু একই সঙ্গে সবচেয়ে বড় দুর্বলতাও, যদি আমরা না জানি কখন, কোথায়, কি এবং কতটা বলতে হয়। সঠিক সময়ে সঠিক উদ্দেশ্যে সঠিক শব্দ ব্যবহার করলে আমরা সফল হই, কিন্তু ভুল সময়ে ভুল শব্দ বললে জীবন নরকের চেয়েও খারাপ হয়ে যায়। আজকের এই গল্পের মাধ্যমে আমি আপনাদের দেখাবো চুপ থেকে কিভাবে জীবন বদলে ফেলা যায়। মৌনতার শক্তি আপনি নিজে অনুভব করবেন। গল্প শুরু করার আগে কমেন্ট অবশ্যই নমো বুদ্ধায় লিখে ভিডিওতে লাইক করুন। চলুন শুরু করি। জাপানে এক বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু ছিলেন, নাম তার রেশাই। তিনি একা থাকতেন, দুনিয়ার শোরগোল থেকে দূরে জঙ্গলে, ধ্যানী ও ভক্তিমান। সমস্ত জাপানে তার খ্যাতি। একদিন এক রাজকুমার তার কাছে এলেন, বললেন, হে প্রিয় ভিক্ষু, আমি সবসময় ক্লান্ত, হতাশ, অশান্ত। আমার মন কখনো শান্ত হয় না, অথচ আমার কাছে সব আছে, ধন, খ্যাতি, সুখ, সুবিধা, যা প্রত্যেকেই চায়। তবু ভিতরে এত অশান্তি কেন? রেশাই মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, তুমি এই প্রশ্নের উত্তর জানো? শুধু কখনো সমাধান করার চেষ্টা করনি। আমি একটা পরীক্ষা করতে চাই, তুমি সাহায্য করবে? এরপর তোমার জীবনে আর কোনো অশান্তি থাকবে না। রাজকুমার অবাক হয়ে বললেন, বলুন, মন শান্ত করতে আমি যা করতে হয় তাই করব। রেশাই বললেন, তাহলে আগামী 15 দিন আমার আশ্রমে থাকবে, সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে, আর এই 15 দিন একা ও চুপচাপ থাকবে, যতটা সম্ভব কম কথা বলবে। রাজকুমার রাজি হলেন। প্রথম দিন মনে হলো মন আরো অশান্ত, নানা চিন্তা আসছে, সাধারণ জীবন অস্বস্তিকর, বলতে ইচ্ছা করছে, কিন্তু চুপ করে রইলেন, একটা শব্দও বেরোলো না। কিন্তু রাত হতে না হতেই ভিতরে শান্তি অনুভব হলো। অদ্ভুত লাগছিল, নিজেকে প্রশ্ন করলেন, খুশি লাগছে, চিন্তা কম কেন? পরের দিন একা চুপচাপ বসে প্রকৃতি দেখতে লাগলেন, গাছ, ফুল, আকাশে উড়তে থাকা পাখি। জীবনে প্রথমবার এই সৌন্দর্য অনুভব করলেন। দিনভর প্রকৃতি উপভোগ করলেন। এভাবে 10 দিন কেটে গেল। মনে সব চিন্তা, কলহ সব উধাও। 11তম দিন সকালে একান্তে বসতেই চোখ বন্ধ হয়ে গেল। গভীর ধ্যানে ডুবে গেলেন। পুরো দিন চোখ বন্ধ করে বসে রইলেন। কোনো শব্দ নেই, কোনো চিন্তা নেই, ভিতরে অসীম শান্তি ও আনন্দ। বাকি 4 দিনও গভীর ধ্যানে কাটালেন। 15 দিন পর রেশাইয়ের সামনে এসে প্রণাম করে বললেন, প্রিয় ভিক্ষু, উত্তর পেয়ে গেছি। আমার মন এত অশান্ত কেন ছিল জেনে গেছি। রেশাই হেসে জিজ্ঞাসা করেন, কি উত্তর পেলে? রাজকুমার বললেন, আমি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলতাম, যাকে তাকে শব্দ শক্তি নষ্ট করতাম, দিনভর অর্থহীন কথা বলতাম, তারপর একা হয়ে সেই কথা নিয়ে নেগেটিভ চিন্তা করতাম। এইভাবে সময় নষ্ট করতাম। বেশি কথা ও নেগেটিভ চিন্তার জন্য মন অশান্ত হয়ে গিয়েছিল। কোনো কাজ ঠিক মতো করতে পারতাম না, বারবার ব্যর্থ হতাম। সেই ব্যর্থতায় আরো উদাস, চিড়চিড়ে হয়ে যেতাম। কিন্তু এই 15 দিন সম্পূর্ণ আলাদা। এখন মনে হচ্ছে আমি সত্যি জীবনযাপন করছি। আগে ভুলভাবে বেঁচেছিলাম, আর জেনেছি ধ্যান করার দরকার নেই। যখন আমরা শান্ত মৌন থাকি, রেশাই বলেন, শুধু তুমি নও, দুনিয়ার অধিকাংশ মানুষই প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে। অনেকে অনিচ্ছায় বলেও জীবন নষ্ট করে ফেলে। তারপরে রেশাই মৌনতার গুরুত্ব বোঝালেন। একবার শিষ্যরা বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি বেশিরভাগ সময় চুপ কেন? বুদ্ধ বলেছিলেন, চুপ থাকলে মানুষের ভিতরে অসীম শান্তির গভীরে থাকে। মৌনতা হলো নিজের মধ্যে ডুব দেওয়ার প্রথম সিঁড়ি। মৌনতা ছাড়া নিজেকে চেনা অসম্ভব। নিজেকে চেনার প্রথম নিয়ম, মৌন হও। শুধু অত্যন্ত প্রয়োজনীয় কথা বলো, অর্থহীন কথা ছাড়ো। দেখবে 90% মানুষই অযথা কথা বলে সময় নষ্ট করে। কম কথা বলার কোনো ক্ষতি নেই, কিন্তু বেশি বললে ভুল বেশি হয়। যদি মানুষ কম কথা বলতে শেখে, দুনিয়ার 90% সমস্যা কমে যাবে। ঝগড়া, অশান্তি, উপদ্রব। যে মৌনতার শিল্প শিখেছে, সে ভিড়ের মধ্যেও একা থাকতে পারে। ভিড়ে দাঁড়িয়েও হিমালয়ের চূড়ায় পৌঁছে যায়। চুপ থাকলে শক্তি সঞ্চয় হয়। কম কথা বলতে শুরু করলে অনেক সমস্যা দূর হয়। রাজকুমার জিজ্ঞাসা করলেন, কে আমাদের ভিতরে নিয়ে যাবে? রেশাই বললেন, তুমি নিজের ভিতরে ডুব দাও, সেখান থেকে আনন্দের জন্ম, সেখানেই সূর্যোদয় ও সূর্যাস্ত হবে। প্রতিবার ভিতরে ফিরলে নতুন শক্তি পাবে। মৌনতায় স্নান করে ফিরলে পুরো অস্তিত্ব শান্ত, আনন্দিত হয়। গভীর মৌনতায় পৌঁছালে কথা বললেও মৌনতা ভাঙে না। কথায় মিষ্টত্ব আসে, সঙ্গীত আসে, সত্য আসে। তোমার কথায় অন্যরা শীতল হয়।
ভিতরে চুপ হলে তুমি এত শক্তিশালী হয়ে যাও যে সমাজের উপর নির্ভরতা ছেড়ে দাও। জীবনে এক স্বস্তি আসে, চোখে অমৃতের ঝলক, মুখে নতুন রৌনক, তুমি অসীম শান্তির সমুদ্রে ডুবে যাও। এ কথা শেষ করে রেশায় মৌনতায় চলে গেলেন। এরপর গুরুদেব আরেকটি গল্প বললেন। এক আশ্রমে গুরু শিষ্যদের সংকল্প নিতে বলেন, সবাই নিজ নিজ শক্তি অনুযায়ী ছোট বড় নিতে পারো। কিন্তু এক শিষ্য যে নিজেকে সবসময় বড় দেখাতে চাইতো, গুরু কুঠিরে গিয়ে বলল, আমি ছোট সংকল্প নেব না, আমার যোগ্য একটা মহান সংকল্প দিন। গুরু হেসে বললেন, আমি যে সংকল্প দেব পারবে পূরণ করতে? হয়তো পারবে না, তুমি নিজে একটা খুঁজে নাও। শিষ্য বলল, আপনি যা দেবেন আমি পূরণ করব। গুরু বললেন, ঠিক আছে, আগামী 1 মাস একটা শব্দও বলবে না, এটা তোমার সংকল্প। শিষ্য হেসে বলল, এটা আবার সংকল্প হলো? এত সহজ একটা কাজ, আর একটা বড় দিন। গুরু বললেন, প্রথমে এটাই পূরণ করে দেখাও। শিষ্য ভাবলো, এটা তো খুব সহজ, কিন্তু প্রথম দিন যাওয়ার পরেই তার কষ্ট শুরু হলো। মনের ভিতরে কথা বলার প্রবল ইচ্ছা তাকে ছটফটানি দিতে লাগলো। সে অসুস্থ হয়ে পড়লো, এমনই কি কথা বলতে না পেরে তার দম বন্ধ হওয়ার উপক্রম হলো। সে লিখে জানালো, গুরুদেব আমি আর পারছি না। গুরু তাকে শান্ত গলায় বলেন, সংকল্প নেওয়া আর ভাঙা তোমার হাতে, কিন্তু আজ যদি এই ছোট্ট সংকল্প রক্ষা করতে না পারো তবে সারা জীবন নিজেকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? এই কথা শিষ্যর হৃদয়ে আঘাত করলো। সে চুপচাপ ফিরে গিয়ে কুঠিরে বন্ধ হয়ে রইল, শুধু প্রয়োজনের কাজে বেরোতো। 15 দিনে আশ্রমে প্রায় সবার সংকল্প ভেঙে গেছে, কিন্তু তারটা চলছে। এত কথা আবার মানুষ চুপ, আশ্রম অবাক। 15 দিন পর গুরুর কাছে গিয়ে বলল, গুরুদেব বাইরে চুপ আছে, কিন্তু ভিতরে অনেক আওয়াজ, চিৎকার, অভিযোগ, ভিতরে কথা বলছে। মন প্রশ্ন করে, বাইরে যত মৌনতা ভিতরে তত শোরগোল কেন? সংকল্প কি এখনো চলছে? গুরু বললেন, হ্যাঁ চলছে, কিন্তু এই আওয়াজগুলো থাকলে মন বলতেই থাকবে তুমি বাইরে চুপ, কিন্তু ভিতরে বলছে এগুলো থেকে দূরে যেতে হবে। শিষ্য প্রণাম করে কুটির ছেড়ে জঙ্গলে চলে গেল। অনেকদিন কেটে গেল, সংকল্পের সময় শেষ, কিন্তু ফিরল না। সবাই ভাবলো হয়তো জন্তু খেয়ে ফেলেছে। খোঁজাখুঁজি হলো, কিন্তু পাওয়া গেল না। এক শিষ্য গুরুকে জিজ্ঞাসা করলো, গুরুদেব বেশি কথা বলা কি এত ক্ষতিকর? গুরু বললেন, মানুষের অধিকাংশ দুঃখের একটা কারণ চুপ থাকতে পারে না। বেশিরভাগ ঝগড়া অর্থহীন কথা থেকে হয়। আমরা শুনতে চাই না, শুধু বলতে চাই তুই ভুল আমি ঠিক। এইভাবে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নষ্ট হয়। সমাধান একটাই, পূর্ণ সচেতনতা, চিন্তা দেখা, বর্তমান থেকে কাজ করা। 3 মাস পর শিষ্য ফিরল, দেখে সবাই অবাক ও খুশি, কিন্তু সে আর আগের মতো নয়। চোখে অদ্ভুত শান্ত, মুখে গভীর শান্তি। সবাই ঘিরে ধরলো, কথা বলতে লাগলো। সেও কথা বললো, কিন্তু তার কথায় এখন মিষ্টত্ব, মধুর, আগের মতো চঞ্চলতা নেই। গুরুর কাছে গিয়ে চরণ স্পর্শ করল, গুরুদেব আমি কি এখনো মৌন? সংকল্প কি চলছে? গুরু চোখে চোখ রেখে বলল, হ্যাঁ তুমি এখন মৌন, তোমার মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছে না, সংকল্প চলছে। শিষ্য বলল, আশ্রম ছাড়া সবাই মুখ চুপ ছিল, কিন্তু ভেতরে অনেক আওয়াজ। জঙ্গলে গেলাম শান্তির আশায়, কিন্তু একা হতে হতে পুরো আওয়াজ আরো জোরে শুনতে পেলাম। বুঝলাম পরিবার, বন্ধু, গুরু ভাইদের, তাদেরকে খারাপ বলতাম, তাদের সাথে অন্যায় করতাম, তাদেরকে মজা করতাম, সব আমার ভুল ছিল। কয়েকদিনে আওয়াজ চলল, তারপর একদিন সব নিস্তব্ধ, ভিতরের বাইরে কেউ নেই। তখন প্রথমে মৌনতার সত্যিকারের অর্থ বুঝলাম। হাওয়ার শব্দ, পাখির ডাক, জলের কলকল সব স্পষ্ট শুনলাম। এত শান্তি আগে কখনো অনুভব করিনি। চিৎকার করে বললাম, হে ঈশ্বর, এ কি শান্তি! কিন্তু চিৎকার করেও শান্তি ভাঙল না। এখন আমি কথা বলি, হাঁটি, দেখি, কিন্তু ভিতরে একা মৌন, ভিড়েও একান্তে। গুরু বললেন, বাইরে কথা বললে ভিতরে অশান্তি থাকে, ভিতরে মুখ ফেরালে, মুখ কিছু বললেও শান্তি থাকে। দুনিয়ার অধিকাংশ অন্যায় কথা থেকে জন্মায়। আমরা শুনতে চাই না, শুধু বলতে চাই। এতে শক্তি নষ্ট হয়। ভিতরে জগতে যেতে হলে মুখ বন্ধ রাখতে হয়। যারা আত্মজ্ঞানী হয়েছে তারা একান্ত খুঁজেছেন, যাতে কম বলতে হয়, কম শুনতে হয়, কিন্তু যে চায় সে দুনিয়ার মাঝেও একান্তে থাকতে পারে, শুধু অযথা শব্দ নষ্ট না করলে। বন্ধুরা, অযথা কথা বলার শক্তি নষ্ট করে। বেশি কথা আমাদের ভিতরে জগতে ফিরতে দেয় না। যারা ভিতরে যেতে চায় তাদের মুখ বন্ধ রাখতে হয়।